পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকের শুরুতেই দেখা যাবে ভূমিকা পরশুরামকে বলতে থাকে, কি ব্যাপার বাড়ির জামাই হয়ে সবাইকে কফি সার্ভ করছো? তার আগে যে তোমার শালক যাকে তুমি অপমান করেছো তার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। তুমি কফি সার্ভ করবে না কি করবে সেটা পুরোটাই তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমাকে আগে বাবিনের কাছে ক্ষমা চাইতে হবে। বাবিনের সম্মান বাবিনকে ফিরিয়ে দিতে হবে, তারপরে তোমার যা করার তুমি করতে পারবে। তখন এই কথা শুনে পরশুরাম বলতে থাকে, আপনি কি সিরিয়াসলি কথাগুলো বলছেন? তখনই দেখা যায় প্রাচী বলতে থাকে, বৌমনি তুমি তো এমন ছিলে না, তবে তুমি কেন এমন কথা বলছো? তুমি তো আগে এরকম বিহেভ করতে না। তুমি তো জিজুকে পছন্দ করতে, কিন্তু আজকাল তোমার বিহেভ গুলো ভীষণ রুড লাগছে। তখন এই কথা শুনে দেখা যায় ভূমিকা বলতে থাকে, তুই বুঝবি না প্রাচী, তোকে বুঝতে হবে না। আমি নিজেকে চেঞ্জ করেছি, কারণ আমি বুঝতে পেরেছি যে এই লোকটা নিজেকে চেঞ্জ করেছে। যেদিন থেকে এই লোকটা নিজেকে চেঞ্জ করে নিয়েছে, সেদিন থেকে আমিও নিজেকে চেঞ্জ করে নিয়েছি। সেদিন থেকে নিজেকে চেঞ্জ করতে শিখে গেছি, কারণ কারণ এই লোকটা যা করছে সেটা একদম ঠিক করছে না। সেটার জন্য আমরা একদম একদম প্রস্তুত নয়। লোকটার কাজের জন্য আমরা একদম এসব কিছু মেনে নিতে পারছি না। এই কথা শুনে তখন দেখা যাবে প্রাচী বলতে থাকে, কিন্তু বৌমনি তুমি অন্যায় করছো, এভাবে তুমি অন্যায় করতে পারো না, তোমার কোনো রাইট নেই। তখন এই কথা শুনে দেখা যাবে দেখা যাবে ভূমিকা বলতে থাকে, আমি যা করছি বেশ করছি, তোকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। তুই এসব নিয়ে ভাববি না, একদম একদম ভাববি না। তুই কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছিস প্রাচী? এসব নিয়ে তো তোর মাথা ঘামানোর কোনো কথা নয়। তুই বুঝতে পারছিস না, তুই সত্যি সত্যি বুঝতে পারছিস না ব্যাপারটা, তোর বোঝা উচিত। তখনই এই কথা শুনে দেখা যাবে দেখা যাবে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌরব মনে মনে বলতে থাকে, সত্যি এ বাড়িতে সবাই ফুল ফুল ড্রামা করতে পারে। এরপরে লাট্টু পেকু সবকিছু দেখে অবাক হয়ে যায়। তখনই দেখা যাবে পরশুরাম বলে ওঠে, কিন্তু আমি তো ক্ষমা চাইতে পারবো না, কারণ আপনার স্বামীকে হয়তোবা আমার শ্বশুরমশাই যোগ্য মনে করেনি, তাই আমাকে আমাকে দায়িত্বটা দিয়েছে। যদি ওনাকে যোগ্য মনে করতেন তবে নিশ্চয়ই ওনার হাতে দায়িত্বটা তুলে দিতেন। ওনাকে যোগ্য মনে করতে পারেনি বলেই তো ওনার হাতে দায়িত্বটা তুলে দিতে পারেনি। আমার হাতে দায়িত্বটা উঠেছে, আমাকে আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে। আর যদি ওনাকেই যোগ্য মনে করতেন, তবে আমার বিশ্বাস ছিল যে বাড়ির ছেলেকে রেখে জামাইকে কেউ আর দায়িত্ব দিত না, তাই না? তাই বলছি, একদম একদম আমার সঙ্গে বাড়াবাড়ি করবেন না। আমি কিন্তু এসব কিছু মেনে নেব না। তখনই কথা শুনে দেখা যাবে ভূমিকা বলতে থাকে, সত্যি তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ক্ষমতার অপব্যবহার করছো, ক্ষমতা পেয়ে নিজেকে নিজেকে রাজা মনে করছো, তাই না? তখনই বাবিন বলে ওঠে, একদম ঠিক বলেছো ভূমিকা। ও তো ক্ষমতা পেয়ে নিজেকে রাজা ভাবছে, রাজা নিজেকে মনে করছে ও রাজা হয়ে গেছে। এই সাম্রাজ্য পুরোটাই ওর, কিন্তু কোনোভাবে এই সাম্রাজ্য ওর হতে দেব না আমি। এই কথাটা যেন ও মাথায় রাখে। তখনই দেখা যাবে সত্যজিৎ বলতে থাকে, কি হচ্ছে এসব? এখানে এসব সিক্রেট কেন করা হচ্ছে ভূমিকা? কি চাই তোমার? এরকম করে সিক্রেট করার মানে কি? তখনই ভূমিকা বলে, আমি শুধু চাই যে ও আমার হাজবেন্ডকে অপমান করেছে, তার বিনিময়ে আমার হাজবেন্ডের কাছে ওকে ক্ষমা চাইতে হবে। তখন এই কথা শুনে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, না, একদম ক্ষমা চাইবে না। ও ও যা করেছে একদম ঠিক করেছে। বাবিন বাবিন ওর সঙ্গে অন্যায় করেছে, বাবিন ওকে কথা শুনিয়েছে বলেই ও বাবিনকে অপমান করেছে। এছাড়া তো আর কিছু নয়। তবে তবে কেন ও ক্ষমা চাইবে? তখনই ভূমিকা বলে, কিন্তু কিন্তু আপনি ভুল করেছেন। আপনি এই দায়িত্বটা ওকে দিয়ে ভীষণ ভুল করেছেন। আপনার একদম একদম এটা করা উচিত হয়নি। তখনই এই কথা শুনে দেখা যাবে সত্যজিৎ বলতে থাকে, আমি কি ঠিক ভুল তোমার থেকে শিখবো? ঠিক তখনই টটিনি বলে ওঠে, আচ্ছা, এসব কথা বাদ দিয়ে বাড়ির নতুন জামাই এসেছে, জামাইকে কফি দাও, জামাইকে বসতে দাও, অযথা কেন ঝামেলা করছো? আর আমাকে একটু বেরোতে হবে। এরপরে দেখা যাবে তখনই দীপালি বলে, কোথায় যাবি তুই? তখনই টটিনি বলে, আমার একটু দরকার আছে মা, আমাকে যেতে হবে। এরপরে দেখা যাবে সত্যজিৎ বলতে থাকে, ঠিক আছে মা, তোর যেখানে যাওয়া খুব ইচ্ছে তুই যেতে পারিস। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন তখন দীপালি অবাক হয়ে যায়। এরপরে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, আমি আমি এখন রান্নাঘরে যাচ্ছি। এরপরে সত্যজিৎ যেতে চাইলে তখনই দীপালি বলে, না, তোমাকে যেতে হবে না। তুমি যে কি করতে পারো সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তোমার দ্বারা রান্না হবে? কখনোই না। তখনই এই কথা শুনে দেখা যাবে দেখা যাবে সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, কে বলেছে আমি রান্না করতে পারি না? তুমি জানোই না আমি খুব ভালো রান্না করতে পারি। চলো তো জামাই, আমরা দুজনে মিলে রান্না করব। এরপরে দেখা যাবে
গৌরবের কাছে একটি ফোন এলে তখনই নন্দিনী মনে মনে বলে, ওরা কেউ জানে না যে আমি কতটা কষ্টে আছি, কিন্তু সবার সামনে আমাকে হাসি খুশি থাকার ভান ধরে থাকতেই হবে। আমাকে সবার সামনে অ্যাক্টিং করতেই হবে, তা না হলে যে আমার বাবা কষ্ট পাবে, আমার বাবা মরে যাবে। আমি তো সেটা হতে দিতে পারি না, আমি কোনোভাবেই সেটা হতে দিতে পারি না। আমি আমার জন্য আমার বাবার কোনো ক্ষতি হতে দিব না। এরপরে দেখা যাবে গৌরবকে ফোন করলে গৌরব ফোন রিসিভ করে আর বলতে থাকে, আমি এদিকে পরশুরামকে আটকে রেখেছি, ওইদিকে মাল যেন খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায়, কোনো রকম কোনো সমস্যা হবে না। এদিকে দেখা যাবে মাল ডেলিভারি হচ্ছে, তখন সেখানে সেখানে পাহারায় আছে বলরাম ও মায়া। মায়া বলতে থাকে, বস, এক্ষুনি তো সমস্ত মাল মাল ডেলিভারি করা শেষ হয়ে যাবে, এখনো তোটেনি বৌদি আসছে না, এখন কি করবে? তখনই তখনই বলরাম বলে, আমাদের আমাদের অ্যাকশন শুরু করে দিতে হবে মায়া। এরপরে দেখা যাবে সত্যজিৎ সবজি কাটতে থাকে এবং পরশুরাম রান্না করতে থাকে। ঠিক তখনই ফোন বেজে উঠলে তখনই পরশুরাম ফোনটা রিসিভ করে। এরপরে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, হ্যাঁ বল, কি বলবি? এরপরেই এরপরে পরশুরামকে বলরাম বলে, এদিকে তো মাল ডেলিভারি শুরু হয়ে গেছে, ওরা নিজেদের কাজ করছে, কিন্তু এখনো তোটেনি বৌদি এসে পৌঁছায়নি, কি করব বলতো? তখন এই কথা শুনে পরশুরাম বলে, চিন্তা করিস না, তোটেনি খুব শীঘ্রই পৌঁছে যাবে, একটু সময় দে, তোটিনি পৌঁছে যাবে। তোটিনি পৌঁছে গেলেই অ্যাকশন শুরু করে দিবি। আর তোটিনি লেট করার মতো মেয়ে নয়, ও একদম লেট করবে না, আমার বিশ্বাস। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন তখন দেখা যাবে বলরাম বলতে থাকে, আমি জানি তোটিনি লেট করবে না, কিন্তু কিন্তু তারপরেও তো দেরি হয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকলে ওরা যদি মালগুলো নিয়ে বেরিয়ে পড়ে তবে আর আমাদের করার কিছুই থাকবে না। তখনই পরশুরাম বলে, তুই ওয়েট কর, এক্ষুনি তোটিনি পৌঁছাচ্ছে। এরপরে এরপরে দেখা যাবে ফোন কেটে দিলে তখনই সত্যজিৎ বলে, কিছু হয়েছে বাবা? তখনই পরশুরাম বলে, না বাবা, কিচ্ছু হয়নি, আপনি চিন্তা করবেন না, সবকিছুই ঠিকঠাক আছে। এরপরে দেখা যাবে পরশুরাম নিজের মতো করে কাজ করতে থাকে। তখনই সত্যজিৎ বলতে থাকে, সত্যি তুমি যে আমাকে কতটা দায়বদ্ধ করেছো তুমি নিজেও জানো না, তুমি যে আমাকে কতটা দায় মুক্ত করে দিয়েছো, আমি যে কতটা শান্তি পেয়েছি, কতটা খুশি হয়েছে, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তখনই এই কথা শুনে দেখা যাবে দেখা যাবে পরশুরাম সত্যজিতের হাত ধরে বলতে থাকে, সত্যি সত্যি আমি ভাবতেও পারছি না যে তুমি তুমি এভাবে আমাকে হেল্প করবে। এদিকে দেখা যাবে তটিনী বেরোচ্ছে, ঠিক তখনই দীপালি বলে, কোথায় যাচ্ছিস তুই? তখনই তটিনী বলে, মা, আমাকে একটু বেরোতে হবে, প্লিজ আমাকে আটকিও না, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে আমাকে লেট করলে চলবে না। তখনই দীপালি বলে, কিন্তু কোথায় যাচ্ছিস সেটা অন্তত বলে যা। তখনই তটিনী বলে, আসলে বাড়িতে ইলেকট্রিসিটির বিল আরো অনেক কিছু পড়ে আছে, সেগুলো গিয়ে আমাকেই ক্লিয়ার করতে হবে, তা না হলে তো ঝামেলা হয়ে যাবে। বাড়িটা কেমন অগোছালো হয়ে আছে, তাই ভাবলাম একটু গিয়ে ঘুরে আসি। তখন এই কথা শুনে দেখা যায় দীপালি বলতে থাকে, তা আজকের দিনটাই তোকে বেছে নিতে হলো? তখনই তটিনী বলে, এ বাড়িতে অনেকেই আছে, এখন এখন এখানে অনেকেই আছে, আমাকে আমার আমার থাকা না থাকায় কিচ্ছু যায় আসবে না, তাই প্লিজ মা, তুমি আমাকে আটকিও না, আমি বরং বাড়ি থেকে একটু ঘুরে আসি, তুমি তুমি লাট্টু পিকুকে দেখে রেখো। এই বলেই তটিনী চলে গেলে প্রাচী এসে বলতে থাকে, যে মা, রান্নাঘরে জিজু ও জেঠু দুজনে ঢুকেছে। একথা শুনে দীপালি বলে, এটা তো আমি দেখে এলাম, তো কি হয়েছে? তখনই প্রাচী বলে, যে জেঠু তো সবজি কাটতেই পারছে না, কি সব উল্টোপাল্টা করে সবজি কাটছে। এ কথা শুনে দীপালি হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি সত্যি মানুষটা একদম ছেলে মানুষই করছে, ছেলে মানুষের মতো হয়ে গেছে। মানুষটা যে কতটা হ্যাপি হয়েছে রে প্রাচী, তোকে বলে বোঝাতে পারবো না। মানুষটা নন্দিনীর বিয়েটা নিয়ে অনেক চিন্তায় ছিল। এদিকে দেখা যাবে পরশুরাম গান গাইতে থাকে আর রান্না করতে থাকে, সঙ্গে থাকে লাট্টু পিকু ও সত্যজিৎ মুখার্জি। এদিকে বলরাম বলতে থাকে, মায়া, আর ওয়েট করলে চলবে না, এবার আমাদের অ্যাকশনে নেমে পড়তে হবে, তোকে নিয়ে এসে না হয় অ্যাকশনটা কন্টিনিউ করবে। এরপরে দেখা যাবে বলরাম ও মায়া ঝাঁপিয়ে পড়ে। তখনই গুন্ডাগুলো বলতে থাকে, তোরা এখানে কেন এসেছিস? নিজেদের জীবন নিয়ে ফিরতে পারবি না, এখানে একদম মেরে পুঁতে রেখে দেব। এরপরে দেখা যাবে মায়া বলতে থাকে, বস, তুমি চিন্তা করো না, আমরা দুজনেই পারবো, পারতেই হবে আমাদের দুজনকে। এরপরে দেখা যাবে গুন্ডাগুলোদের সঙ্গে ফাইট করতে থাকে মায়া ও বলরাম। ঠিক তখনই মায়া একজনকে শুট করায়, আরেকজন পেছন থেকে এসে মায়ার হাতে বাড়ি দিলে মায়া সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। এরপরে দেখা যাবে বলরাম গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করতে থাকলে তখনই গুন্ডাগুলো সবাই মিলে বলরামকে চেপে ধরে, বলরামকে ধরে মারতে থাকলে তখনই দেখা যাবে মায়া বলতে থাকে, চিন্তা করো না বস, আমি আসছি। এরপরেই
হঠাৎই দেখতে পায় বাইরে থেকে একের পর এক মানুষ এসে সামনে পড়ছে। এটা দেখে অবাক হয়ে যায় বলরাম ও মায়া। ঠিক তখনই গেটের দিকে তাকিয়ে দেখতে পায় সেখানে আসছে তটিনী গাঙ্গুলি। তটিনী অন্যরকম, অন্য অন্য পরিবেশে। এরপরে তটিনী বলতে থাকে, তোরা কি ভেবেছিস এত সহজে এই এই মাদক দ্রব্যগুলো পাচার করে দিবি? কিছুতেই নয়। এবার এবার পরশুরাম নয়, এবার তটিনী গাঙ্গুলি এসেছে তোদের সঙ্গে লড়াই করতে। তটিনী গাঙ্গুলি যে কি করতে পারে তোদের কোনো ধারণা নেই। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন তখন দেখা যাবে তটিনী বলতে থাকে, আমি বুঝতে পারছি যে এখানে কি হচ্ছে। তোরা তোরা কার কথাতে এই মালগুলো সাপ্লাই করছিস, কার কথাতে মালগুলো ডেলিভারি দিচ্ছিস সবটাই জানি। এখান থেকে একদম নড়চড় করবি না। এ কথা শুনে তখন দেখা যাবে এদিকে এদিকে দীপালি সহ সবাই এসে দেখতে পায় ওই সত্যজিৎ মুখার্জি ও পরশুরাম গাইছে এবং নাচছে। এটা দেখে খুশিতে মাতোহারা হয়ে যায় দীপালি। দীপালি বলতে থাকে, সত্যি সত্যি এরা পারেও বটে। জামাই ষষ্ঠরে কি সব শুরু করেছে! এভাবে কি এভাবে কি হই হুল্লোড় করে কেউ নাকি? এরপরে দেখা যাবে গৌরব সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হতে থাকে আর মনে মনে বলতে থাকে, সত্যি এদেরকে নিয়ে আমার আর ভালো লাগছে না। কিসব ন্যাকামো করতে শুরু করে দিয়েছে। এসব ন্যাকামো আমার সহ্য হচ্ছে না। এরপরে দেখা যাবে পরশুরাম গাইতে থাকে আর 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 গৌরবের দিকে এগিয়ে আসতে থাকে। গৌরবকে নিয়ে গান গাইতে থাকলে তখনই গৌরব বিরক্ত বোধ করে আর মনে মনে বলতে থাকে, এখন এখানে রুড বিহেভও করতে পারছি না, আবার আবার যে নিজেকে শান্ত রাখবো সেটাও রাখতে পারছি না। কেমন হেজিটেট হচ্ছে, মনে হচ্ছে যে সবকিছু ভেঙে চুরমার করে দিই। এরপরে দেখা যাবে পরশুরাম এসে গৌরবকে বারবার বারবার জ্বালাতে থাকলে তখনই গৌরব বলে, কি হচ্ছে এসব? এরপরে নন্দিনী বলে, এমন করছেন কেন আপনি? ওরা একটু মজা করছে, সঙ্গে একটু মজা করুন না। এরকম করে কেন কেন মুখ বাংলার পাঁচের মতো বানিয়ে রেখেছেন? এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন গৌরব মনে মনে রেগে যায় আর বলতে থাকে, আমি তোমাকে ছাড়বো না নন্দিনী। একবার ও বাড়িতে যাই, তারপরে তোমাকে এটা শোধ দেখে নেব। আমি তোমাকে বুঝিয়ে দেবো, বাপের বাড়িতে এসে চ্যাটাং চ্যাটাং কথা বলা তো এটা শিক্ষা তোমাকে পেতে হবে। এরপরে দেখা যাবে নন্দিনীর সামনে গানের ভাষায় পরশুরাম নন্দিনীকে বোঝাতে থাকে। এটা দেখে খুশি হয়ে যায় নন্দিনী মনে মনে বলতে থাকে, সত্যি সত্যি ছেলেটা পাগল। এরপরে দেখা যাবে পরশুরাম গাইতে থাকলে তখনই সত্যজিৎ অনেক খুশি হয়ে যায়। এদিকে এদিকে তটিনীকে দেখে অবাক হয়ে যায় গুন্ডারা বলতে থাকে, তুই কে, এখানে কেন এসেছিস? তখনই তটিনী বলে, আমি কে? জানতে চাস আমার পরিচয়? আমি তটিনী গাঙ্গুলি, তোদের জম। আমি হয়তোবা এতদিন অ্যাকশন করিনি, কিন্তু এবার থেকে অ্যাকশনে আমাকেই দেখতে পাবি। আমি এমন ভাবে তোদের অবস্থা করব তোরা ভাবতেও পারছিস না। এর কথা শুনে দেখা যাবে তটিনী বলতে থাকে, আমি আমি সত্যি সত্যি বুঝতে পারছি যে তোদেরকে কর্ণ চ্যাটার্জি এবং গৌরব পাঠিয়েছে, তাই তো? এবার মেরে হাড়গোড় ভেঙে দেবো। ওখানে গিয়ে ওদেরকে বলবি যে আমাদের এভাবে মেরেছে তটিনী গাঙ্গুলি। এরপরে দেখা যাবে রিভলভার হাতে নিয়ে শুট করতে থাকে তটিনী। ঠিক তখনই আড়াল থেকে পেছন থেকে অন্য একটি শুটার তটিনীকে টার্গেট করে। এটা দেখে ফেলে বলরাম দেখে অবাক হয়ে যায়। তটিনী বুঝতে না পেরে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলে তখনই বলরাম তটিনীকে চিৎকার করে ডাক দেয়। এরপরে বলরাম তটিনীকে বাঁচাতে গেলে নিজেরই গুলি লেগে যায়। এরপরে তটিনী দু হাতে দু রিভলভার নিয়ে গুন্ডাদের একে একে শুট করে দেয় আর বলতে থাকে, তোদেরকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু তোরা তোরা বেঁচে থাকার যোগ্য নস। এই বলেই শুট করে দিলে। এদিকে কর্ণ চ্যাটার্জি পরশুরামকে এসে বলতে থাকে, কি পরশুরাম, তোমার চোখের নাগালের বাইরে দিয়ে আমরা ডিলটা একদম ফুলফিল করে ফেললাম, তুমি কিছুই করতে পারলে না। তখনই পরশুরাম বলতে থাকে, কি বলছেন এসব? একটু পরেই আপনার ফোন আসবে, তখনই বুঝতে পারবেন যে ডিলটা আপনার ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। এরপরে কর্ণ চ্যাটার্জির ফোন এলে বলতে থাকে, মাল সমস্ত চিজ হয়ে গেছে। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তার মানে মাল সবগুলো সিজ হয়ে গেছে মানে? তখনই পরশুরাম একের পর এক গোডাউন গুলোর নাম বলতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ, মালগুলো সিজ হয়ে গেছে। কি ভেবেছেন আমাকে প্ল্যান করে এখানে আটকে রেখে আপনারা ওইদিকে কাজ সামলাতে পারবেন? কিছুতেই নয়। ওদিকে আমার আরো একটা টিম আছে, আপনি হয়তো ভুলে গেছেন। আমি না গেলেও টিমের ওরাও কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত। ওদেরও কিন্তু একটা সেন্স আছে, ওদেরও কিন্তু একটা ক্ষমতা আছে। এ কথাটা মাথায় রাখবেন। এদিকে দেখা যাবে বলরামকে হসপিটালে নিয়ে এলে নন্দিনী ফোন করে। তখনই বলরাম বলে, ফোনটা কেটে দিন, আপনার হাজবেন্ড জানতে পারলে আবার ঝামেলা করবে।
তখনই নন্দিনী বলে, প্লিজ আপনি আমার সঙ্গে কথা বলুন, আপনার শরীরটা এখন কেমন? ঠিক তখনই গৌরব এসে নন্দিনীর হাত থেকে ফোনটা কেটে নেয় আর বলতে থাকে, কি প্রেমিকার সঙ্গে কথা বলা হচ্ছে তাই তো? তখনই বলরাম বলে, আপনি আপনি ভীষণ ভীষণ খারাপ একটা মানুষ, তাই তো আপনি এভাবে কথা বলছেন। আপনি আপনি ভীষণ ভীষণ রুক্ষ একটা মানুষ, বুঝতে পেরেছেন?